আমরা দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। এবং সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমার সাথে যদি আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে নির্বাচন হবে এই সরকারের থাকা অবস্থায়? যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেছে তারা আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতা করেছে। তারা সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর সহযোগী সংগঠন সহ মূলত ঢাকা আবহাওয়ার জনগণ আজকে আপনারা একটি প্রতিবাদ করতে নেমে এসেছেন। এই বৈরী আবহাওয়াতেও ঝড়, বৃষ্টি, গরম, তুফান এত কিছু সহ্য করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন। সেটার জন্য প্রথমে আমি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে আমার এইমাত্র আসার সময় কথা হয়েছে। উনি আপনাদেরকে তার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। উপস্থিতিবৃন্দ, আজকে এই যে আন্দোলনটি আমরা শুরু করেছি, একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আমরা এইখানে আরেকটা আওয়াজ বাইরে কিন্তু সবাই আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকাবাসীর উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাচ্ছি। দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তো বা আমি ইশরাক হোসেন, আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে। আমি আদালতের রায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি। এখন আইন অনুযায়ী আমরা এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না। সেটার জন্য হয়তো বা আপনারা অনেকে মনস্থিত হয়েছেন। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকে এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিতে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি, আপনারাও দেখেছেন। আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বলতে চাই, খুব সংক্ষিপ্ত, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে। এই মামলাটি করা হয়েছিল 2020 সালের 1 ফেব্রুয়ারি আমার নির্বাচনের 30 দিনের মাথায়। মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই। সে আইনের শাসন ছিল না। উনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করেন। বিজয়ী ঘোষণা করা হয়েছিল যখন 5টা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম। আমি এগিয়েও ছিলাম। সকাল 6টার দিকে বন্ধ করে দেন, রাত 1টার দিকে
এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সব কিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়। কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে, আমার জানার মধ্যে 7-8 জন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকে। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা জাতিকালের তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ে কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্ত নেবেন সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যাটারে এরপর কেন আইন মন্ত্রণালয় আবার আসলো ইলেকশন কমিশন আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শপথের আয়োজন করে। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল, তাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। যে নতুন হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, তাদের জন্য এগিয়ে আসুক। কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার চলে যায়। এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব, জনাব নাহিদ ইসলাম। অত্যন্ত উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন, প্রশংসনীয়। উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতিকে জয়েন করেছেন। কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে, তাদেরকে মদত দিচ্ছে আরো 2-1 উপদেষ্টা যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে, ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে করতে দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে, সেটার মধ্যে যুক্ত রয়েছে। এখন আমরা আজকে আমি সংক্ষিপ্ত শেষ করে দেব, কিন্তু বিষয়টিকে আমাদের উপলব্ধি করার ব্যাপার রয়েছে। এই যে আমার ঘটনা আমরা দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার ছিটকি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। এবং সম্পূর্ণ পুরো তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন হবে এই সরকারের থাকা অবস্থায়? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.